জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু RREI RR এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। RR এডুকেশনাল ইনস্টিটিউটে তোমরা যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে এইখানে যে সম্পূর্ণ একেবারে ফ্রি কোর্স পড়ানো হয়। একেবারে কোনো পেড কোর্স নয়, সম্পূর্ণ ফ্রি। তার জন্য তোমাকে কোনো পে করতে হবে না, শুধু একটা কাজ করতে হবে তোমাকে, কি এই যে ইউটিউবে গিয়ে তুমি RR এডুকেশনাল ইনস্টিটিউট সার্চ করবে। সেখানে সার্চ করার পর শুধু সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর সেটাকে অল নোটিফিকেশান চালু করে নেবে। অল নোটিফিকেশান চালু করার পর সেই সর্বপ্রথম রানা স্যার বা RR এডুকেশনাল ইনস্টিটিউট থেকে যে কোনো ভিডিও, যে কোনো তথ্য পোস্ট করা হবে তোমার কাছে যেন সেই নোটিফিকেশানটা যায়। বুঝতে পারলে তোমরা? হ্যাঁ, তোমাদের জন্য আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে। তোমাদের জন্য আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে। ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই ক্লাস 9-এর জন্য আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে। দেখো, নবম শ্রেণীর জন্য, এটা নবম শ্রেণীর জন্য প্লে লিস্ট। এখানে নবম শ্রেণী টার্গেট 2026 নবম শ্রেণীতে আমরা কীভাবে 100-100 পাবো তার সম্পূর্ণ মূল মন্ত্র এই রানা স্যার তোমাদের দেবে। জিরো থেকে কিভাবে হিরো হব তার সম্পূর্ণ মূল মন্ত্র আমরা এই প্লে লিস্টে পেয়ে যাব। এই প্লে লিস্টে পড়বে তোমরা, এর যা পড়াবো, ঠিক আছে, একেবারে ডেডিকেটেড এবং মন দিয়ে পড়াশোনা করো। এর মধ্যেই আসবে, এর বাইরে আসবে না। এর জন্য তোমায় কোনো টিউশন পড়তে হবে না, সব কিছুই একেবারে পেয়ে যাবে। ওয়ান স্টপ ওয়ান সলিউশন, কিসে? RREI। ওয়ান শর্ট ভিডিওতে, একটা ভিডিওতে তুমি সব কিছু পেয়ে যাবে। এর জন্য তোমাকে আলাদা করে কোনো কিছুই করতে হবে না, বা আলাদা করে তোমাকে 10টা ক্লাস করতে হবে তা নয়। তুমি একটা ক্লাসেই একবার শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত, জিরো থেকে কিভাবে হিরো, সেটা কিন্তু RR এডুকেশনাল ইনস্টিটিউটে তোমরা পাবে। তো যারা এখনো RR এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তার অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশান চালু করে নাও। তাহলে আজকের টপিক হচ্ছে কি? ধীবর বৃত্তান্ত। ক্লাস 9-এর ধীবর বৃত্তান্ত, কালিদাসের লেখা, খুব ইম্পর্টেন্ট একটা গল্প। এই গল্পটা তোমরা অনেকেই পড়েছো এবং এই গল্প সম্পর্কে অনেক মিথ আছে, ঠিক আছে, যে কালিদাস সম্পর্কে অনেক মিথ আছে। কালিদাস সম্পর্কে তোমরা অনেকেই জানো। তো কালিদাস কে ছিলেন? কালিদাস সম্পর্কে আমরা যে চিত্র পেয়েছিলাম, সেই চিত্রটা কিন্তু তোমাদের এর আগে বলেছিলাম অফলাইন ক্লাসে। কালিদাস একজন মূর্খ মানুষ। কি ছিল? একজন মূর্খ মানুষ ছিল। সে কিন্তু কখনোই কি বলতো, সে কিন্তু কখনোই লেখাপড়া করতো না, এমনকি সে কোনো কিছু লিখতে পারতো না। সে বিয়ে করে কাকে? এক রাজকন্যাকে বিয়ে করে, রাজার মেয়ে বা রানীকে বিয়ে করে। রানীকে বিয়ে করার পর তাকে মন্ত্রিসভায় ডাকা হলো যে, কালিদাস বাবু তুমি এসো। কোথায়? সব একটা মন্ত্রী সবাই বসেছে। কি বসেছে বলো তো? হ্যাঁ, মন্ত্রিসভায় যে মিটিং চলাকালীন তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, সে কিন্তু রিপ্লাই দিতে পারলো না। সেখান থেকে সে বিতাড়িত হয়ে গেল। দেখো, প্রিয়জনের ভর্সনা না পেলে, প্রিয়জন যদি তাকে অপমান না করলে, সে দেখো, আমাদের কার অপমানটা খুব বেশি লাগে? প্রিয়জনের অপমানটা খুব বেশি লাগে, তাই তো? এইখানে লাগে। আমাদের কাছের লোকজন যখন আমাদের অপমান করে তখন খুব হৃদয়ে ব্যথা করে। সেরকম কালিদাসের স্ত্রী তাকে অপমান করলো, তখন সেই দুঃখে, সেই শোকে সে বাড়ি থেকে চলে গেল কোথায়? এক গভীর জঙ্গলে সে সাধনা করতে শুরু করলো। তারপর দেখো, আমরা প্রথমেই এই বাল্মীকির রামায়ণের যে আমরা প্রথমেই যে সুখে দুঃখে যে একটা শ্লোক মনে পড়ে, মানিষাদ প্রতিষ্ঠান তমগম সাতসতীতমা, এই যে শ্লোকটা খুব আমাদের মনে পড়ে। হ্যাঁ, এসো। আমার অফলাইনের 2জন স্টুডেন্ট এসছে, ঠিক আছে। তো তারা এসছে, এইচএস পরীক্ষা দিয়েছে। এইচএস পরীক্ষা দেওয়ার পর তাদের যে ফিডব্যাক, যে স্যার আমরা অনেক দূর থেকে এসেছি, স্যার আপনার সাথে মিট করব, ঠিক আছে। তারা অনলাইন ক্লাস আমার করে কন্টিনিউ। তো তারা বলছে, স্যার আপনার সাথে মিট করবো, আমরা এইচএস পরীক্ষা দিলাম। এইচএস পরীক্ষায় স্যার আপনি যা দিয়েছেন সবই কমন স্যার, এবার 100-100 কমন। এবং তারা যোগাযোগ করলো আমার সাথে। আমি বললাম, ঠিক আছে, তুমি এসো আমার স্টুডিওতে। তো তারা এসছে 2জন মিলে। তো এসো, তোমরা এসো, ক্লাস চলছে। তো হ্যাঁ, এসো।
হ্যাঁ হ্যাঁ, একজন খুব লজ্জা করছে, সে আসতে চাইছে না ক্যামেরার সামনে। হ্যাঁ, এটা এ হচ্ছে, তোমার নাম কি বাবু? হাফিজুর রহমান। তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এসছো? মুর্শিদাবাদ। কোথায় বাড়ি তোমার? কাকুরিয়া বাড়ি। তুমি, আমি তো তোমাকে অফলাইনে পড়াইনি, তুমি অনলাইনে পড়েছো তাই তো? হ্যাঁ, অনলাইনে পড়ে এইচএস পরীক্ষা কেমন হয়েছে তোমার বলো বাবু? খুব ভালো হয়েছে। হ্যাঁ, একটু দাঁড়াও, ও তো মানে শুনতে পাবে না, তো এর পরিচয়টা একটু তোমাদের বলে দিই ভালো করে। ওকে। এ হাফিজুর রহমান, সে মুর্শিদাবাদের কাকুরিয়া থেকে এসছে, ঠিক আছে, আমার অনলাইনের স্টুডেন্ট। এবং সে এইচএস পরীক্ষার্থী, পরীক্ষা চলাকালীন সে আমার সাথে দেখা করতে এসেছে। তো তার কাছে কিছু ফিডব্যাক শুনে নি। হ্যাঁ, ফোন পেয়েছি। হ্যাঁ, আমরা 40 থেকে 40। আহ, কমন। এগুলো গল্প থেকে যেগুলো দিয়েছিলাম সেগুলো কি কমন এসছে? হ্যাঁ হ্যাঁ, হুবহু কমন। কবিতা থেকে, কমন এসছে। নাটক থেকে, নাটক থেকে এসছে, রচনা থেকে। তারপরে যে রচনা দিয়েছিলাম তোমাদের, সমরেশ বসু, তোমাদের বললাম না যে সমরেশ বসু আসবে, ঋত্বিক ঘটক আসবে, তারপর আর কি দিয়েছিলাম, রবীন্দ্রনাথ টেগোর, যে আরো অনেকগুলো দিয়েছিলাম, সৈয়দ মুস্তফা সিরাজ। তো তার মধ্যে ওর কাছে শুনে নি রচনা থেকে কি কি এসছে। তোমরা বছর আপনি বলেছেন। আর কি এসছে? তোমরা বছরটাই এসছে। কবিতা থেকে কেমন প্রশ্ন এসছে তোমাদের? আপনি যা বলেছেন আপনার ওই সাজেশন থেকে দেখে, সাজেশন থেকে নোট করে গিয়েছিলাম, ছিলাম ওগুলো। ওভারঅল তোমার কেমন লাগলো এই আমার যে সাজেশন দিয়েছি, সেটা কেমন লেগেছে তোমার বলো একটু, ওভারঅল পুরো ফিডব্যাক দাও, ছাত্রছাত্রীদের সম্পর্কে কিছু একটা বলো তুমি। খুব ভালো লেগেছে আপনার এই সাজেশন। হ্যাঁ, তো হাফিজুর রহমান খুব, তাকে ভালো লেগেছে, এবং সে খুব মানে কৃতজ্ঞতার সহিত বলল যে স্যার আপনি যেগুলো পড়িয়েছেন সেগুলো তাকে মানে মানে সে আসে- এই হচ্ছে ব্যাপার। তো এইটুকু একদম টিচারের পক্ষে, টিচারের কাছে এইটুকুই কি, এইটুকুই হচ্ছে তার প্রাপ্তি। তো ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করুক, এটা আমিও চাই, এবং আমার ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করবে, ওয়েস্ট বেঙ্গলে কোনায় কোনায় যেন ছড়িয়ে পড়ুক এই আর আর এডুকেশনাল ইনস্টিটিউট। একটাই নাম কি, আর আর এডুকেশনাল ইনস্টিটিউট। কেউ যেন টাকার জন্য, টাকার জন্য কারো শিক্ষা যেন থেমে না থাকে, টাকার জন্য কারো শিক্ষা যেন না থেমে থাকে। একদম আর আর এডুকেশনাল ইনস্টিটিউট সম্পূর্ণ ইউটিউব চ্যানেলে তোমরা ফ্রিতে, তার জন্য কোনো পে করতে হবে না, তার জন্য কোনো পে করতে হবে না, কোনো পে করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে পড়তে পাবে তোমরা আর আর এডুকেশনাল ইনস্টিটিউটে। ওকে। তো আজকে যে টপিক, হ্যাঁ তোমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রী ছিলে, তোমরা কিন্তু একটু ভালো করে পড়াশোনা করো। দেখো ফিডব্যাক শুনলে তোমাদের দাদাদের কাছ থেকে কেমন আমি পড়াই, আর তোমরা অলরেডি ক্লাসগুলো দেখেছো যে আমি কেমন পড়াই না পড়াই, তোমরা অলরেডি দেখেছো। একবারে যা দেবো তাই, বাংলা একেবারে কিং মেকার, একেবারে যা দেবো তাই আছে, ওর বাইরে কিন্তু বোর্ড প্রশ্ন করবে না, তাহলে একদম। তো আজকের টপিক হচ্ছে ধীবর বৃত্তান্ত। আজকের টপিক কি? ধীবর বৃত্তান্ত। এই ধীবর বৃত্তান্তে আমরা কি পড়বো? তোমাদের বললাম, মহাকবি কালিদাস, এটা কে বাংলায় কে তর্জমা করেছিল? এটা বাংলায় তর্জমা করেছিল সত্যনারায়ণ চক্রবর্তী। বাংলায় কে তর্জমা করেছিল? বাংলায় তর্জমা করেছিল সত্যনারায়ণ চক্রবর্তী।
একটু দাঁড়াও, একটু আমি বোর্ডটা স্লাইডটা ঠিক করে নিই, পিডিএফটা তোমাদের সুবিধার্থে। ওকে, হ্যাঁ তোমরা ছোট ছোট তখন বলবে, যে কমেন্ট করবে যে স্যার অনেক লেখা ছোট ছোট, বুঝতে পারছি না। ওকে, হ্যাঁ একটু দাঁড়াও। হ্যাঁ, এবার এবার বুঝতে পারবে, দেখো অনেক, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, হ্যাঁ ধীবর বৃত্তান্ত হ্যাঁ মহাকবি কালিদাসের রচনা। ঠিক আছে, এই মহাকবি কালিদাসের বাংলা তর্জমা করেছিলেন কে? সত্যনারায়ণ বসু। দেখো বাংলা সাহিত্যে একজন বিখ্যাত কবিকে, মানে একটা নাম উচ্চারিত, কে? বাল্মীকি এবং ব্যাসদেবের পরে কার নাম উচ্চারিত হয়? বাল্মীকি ব্যাসদেবের পরে কার নাম উচ্চারিত হয়? কালিদাসের নাম উচ্চারিত হয়। এবং সংস্কৃত সাহিত্যে একজন বিখ্যাত সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার হলেন কে? কালিদাস। তার কবির ব্যক্তিগত জীবন ও আবির্ভাব কাল নিয়ে একটু নিকে, তার ব্যক্তিগত জীবন ও আবির্ভাব কাল নিয়ে সেরকম কিছু জানা যায়নি। তিনি এই কোথায় কোথায় উজ্জয়িনী, কলিঙ্গ, এমনকি কাশ্মীরের বিভিন্ন স্থানে তার জন্ম ও স্থান বলে জানা যায়। এবং কালিদাস সম্পর্কে কিংবদন্তি আছে কি? প্রথম জীবনে যত বুদ্ধিমান না হলেও পরবর্তীতে তার প্রতিভার বিকাশ ঘটে এবং বিক্রমাদিত্যের অন্যতম রত্ন সভাকবি ছিলেন কে? এই কালিদাস। এই কালিদাস কত খ্রিস্টাব্দে? এই কালিদাস 300 থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে তার আবির্ভাব কাল হিসেবে বলা যায়, বা সে 300 থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে বর্তমান ছিলেন। তারপর দেখো এই আমরা যে ধীবর বৃত্তান্ত নাটকটা পড়বো, এই নাটকটা কোথা থেকে নেওয়া হয়েছে? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। কোথা থেকে? দেখো কোথা থেকে নেওয়া হয়েছে? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নেওয়া হয়েছে। অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে। বুঝতে পারলে? তারপর দেখো বিষয়বস্তু। শহরের পাহারাদার, শহরের প্রধান পাহারাদার রাজা দুষ্মন্তের শালক অন্য দুই সহ পাহারাদারদের সঙ্গে হাত বাদাবাদি হয় কার? জেলে। মানে একটা যে ঝামেলা সৃষ্টি হয় কার সাথে? এই দুই প্রহরীর সঙ্গে। কার? এই ধীবরের। তারপরে দেখো যে কি হচ্ছে, যে সেখানে রক্ষীরা ধীবরকে গালমন্দ করতে শুরু করে এবং তার কাছে একটা আংটি দেখতে পায়, এবং সে আংটিটা কোথায় পায়? সেইখানে রাজার নাম খোদাই করা আছে। সে বিষয় জানতে চাইলে সে বলে আমি এটা মাছের কাছ থেকে পেয়েছি। সে বলে ধীবর বলে আমি এটা চুরি করিনি, এবং পক্ষী বলে, পরিহাস করে বলে, না কিভাবে? তুমি রাজা কি তোমাকে ব্রাহ্মণ ভেবে কি উপহার দিয়েছে বা দান করেছে? তখন বলে জেলে তার জীবিকা এবং বাসস্থান কথা বলে, এবং তাকে অনেক অপমান করে। কাকে? এই জেলেকে অনেক অপমান করে, এবং সে সংসার চালায় কিভাবে, সমস্ত কিছু নিয়ে তাকে একটা ব্যঙ্গাত্মক হাসি করে বলেন তার জীবিকা বেশ পবিত্র বলে জানা যাচ্ছে। কার জীবিকা বেশ পবিত্র বলে জানা যাচ্ছে? জেলে জানায় মানুষ যে বৃত্তি নিয়ে জন্মায় তা কখনো নিন্দনীয় বা ঘৃণা হতে পারে। ঘৃণ্য হলেও মানুষ যে বৃত্তি নিয়ে জন্মায় তা কখনো নিন্দনীয় বা ঘৃণ্য হলেও পরিত্যাগ করা অনুচিত। কারণ বেতজ্ঞ ব্রাহ্মণের স্বভাবে দয়ালু হলেও যজ্ঞের পশু বধ করার যে সময় নিষ্ঠুর হয়, যে নিষ্ঠুর হয়, রাজশালককে আরও জানায় জালে পাওয়া মাছ খণ্ড খণ্ড করে কাটার পর আংটিটা সে পেয়েছে। পরে সেটাকে বিক্রি করতে যাওয়ার সময় তার যে প্রহরীরা ছিল সেটা তাকে ধরে নেয় এবং তাকে চোর বলে সম্বোধন করে। তারপর দেখো যে কি বলছে, রাজার জেলে কোনো বিষয়টাকে তারা যাচাই করেনি। রাজবাড়ি যাওয়াই ভালো, এবং তাকে সেখান থেকে নিয়ে যায় কোথায়? রাজবাড়িতে নিয়ে যায়, এবং রক্ষীরা তাকে ভালোভাবে পাহারা দিতে বলে এবং তাদেরকে রাজার কাছে নিয়ে যায়। এরপর দুই পরস্পর কথা বলতে থাকে এবং সূচক তো বলে ফেলে লোকটিকে মারার আগে তাকে ফুলের মালা পরানো হবে, এবং বলছে তার হাতটা নিষ্পিস করছে। কার? প্রহরীদের হাতটা নিষ্পিস করছে তাকে মারার জন্য। জেলে সকাতর অনুরোধ করে যে বিনা দোষে আমাকে মারবেন না, কারণ বিনা দোষে মারা একেবারে নিষেধ। এইদিকে আংটি দেখিয়ে রাজার শালক ফিরে আসে এবং বলে জেলে
যা বলছে সব কিছু সত্যি, সুতরাং ওকে ছেড়ে দেওয়া হোক। দ্বিতীয় রক্ষী জেলের হাতের বাঁধন খুলে দিল এবং সে যমের বাড়ি থেকে ফিরে এলো। কে? এইদিকে আজকে জেলের সংসার চলবে কিভাবে? আজকে যে জেলের সংসার কিভাবে চলবে, সে একজন জেলে মানুষ, তার সংসার কিভাবে চলবে সেই নিয়ে কিন্তু কি হচ্ছে, মানে সে বলছে আমার তো সংসার আছে, আমার পেট পিনন আছে, আমি কিভাবে আমার সংসার চালাবো, কারণ সারাক্ষণ তো আমি তো এই বাইরে জেলে এই রাজ দরবারে আছি। কি সেটা জানে শালক বলে খুশি হয়ে তাকে আংটির সমান মূল্যের অর্থ পুরস্কার দিয়েছে। কে? রাজা। খুশি হয়ে শালক আরও জানায় আংটিটি রাজার খুব প্রিয়, কারণ তার মনে হয়েছে কারণ তার মনে হয়েছে যে এই আংটিটাকে দেখে রাজার খুব প্রিয়জনের কথা মনে পড়েছে এবং স্বভাব গভীরে রাজা মুহূর্তের জন্য বিহ্বল হয় এবং সে হতবাক হয়ে যায়, কারণ এই আংটি তাকে কাকে দিয়েছে তার মনে পড়েছে এই আংটি দিয়েছিল সে তার স্ত্রীকে। এবং দেখো যে অর্ধেক দাম এবং অর্ধেক ফুলের মালা হিসেবে রাজা শালক খুশি হয়ে জেলেকে তার বিশিষ্ট বন্ধু বলে মেনে নেই। কাকে? রাজা শালক খুশি হয়ে জেলেকে তার প্রিয় বন্ধু বলে মেনে নেই। তো এই হচ্ছে গল্পের বিষয়বস্তু। এবং শকুন্তলার কথা তার মনে পড়ে এবং তারা কিভাবে বিয়ে করে, তারা গান্ধর্ব মতে। রাজা কোথায় যায়? রাজা রাজা গিয়েছিল তোমার শিকার করতে বনে। রাজা কোথায় গিয়েছিল? বনে শিকার করতে গিয়েছিল এবং বনে শিকার করতে যাওয়ার পর হঠাৎ করে এই হরিণ শিকার করতে যায়। রাজাদের খুব ইচ্ছে কি হরিণ শিকার করা, এবং কাকে শিকার করে? এখানে শকুন্তলাকে শিকার করে। শকুন্তলা শিকার করা মানে কি? শকুন্তলাকে রাজার দেখে খুব ভালো লাগে এবং ভালো লাগার পর তার প্রতি প্রেমের মানে একটা পূর্বরাগ সৃষ্টি হয় এবং সাথে সাথে তারা বিয়ে করে। কি মতে বিয়ে করে? গান্ধর্ব রীতি মেনে। গান্ধর্ব রীতিটা কি? এই আকাশ, এই গাছ, এই বৃক্ষ, এই পুকুর, এই সূর্য, এই চন্দ্র সব কিছুই একত্র করে কি সব কিছুকে সাক্ষী রেখে যে বিয়েটা হয় সেটা হচ্ছে গান্ধর্ব রীতিতে বিয়ে। এবং দেখো যে রাজা তাকে সেখানে রেখে সে রাজ্যে ফিরে আসে এবং রাজ্যে ফিরে আসার পর সে ভুলে যায়, তাকে কি দেয়? একটা আংটি দেয় এবং আংটি দিয়ে আসার পর সে রাজসভায় ফিরে আসার পর হঠাৎ একদিন তার স্বামীর চিন্তায় মগ্ন এবং মগ্ন হওয়ার পর প্রিয়ম্বরদা তার সখী এবং শকুন্তলা তার কথা ভাবছে এবং হঠাৎ করে তার কথা মনে পড়ছে। কার কথা? স্বামীর কথা। আর সেখান থেকে যাচ্ছিল ঋষি দুর্বাসা এবং ঋষি দুর্বাসা যাওয়ার পর তাদেরকে মানে দেখেছে একটা সম্বোধন জানাতে হয়, সেটা কিন্তু তারা ভুলে গেছে। সেখানে ঋষি দুর্বাসা নিজেকে কি মনে করে? নিজেকে খুব অপমানিত মনে করে এবং অপমানিত মনে করার পর তাদেরকে অভিশাপ দেয় যে তুমি যার চিন্তায় মগ্ন সে যেন তোমাকে ভুলে যায়। এই যে অভিশাপ। অবশেষে কি করলো? অবশেষে যে অনুনয় বিনয় করে সে অভিশাপটা তুলতে বলল এবং বলল যে যে কি তার কাছে যদি কোনো চিহ্ন থাকে তাহলে সে অভিশাপ হবে। একদিন সেই আংটি নিয়ে যাওয়ার কথা বলল। আংটিটা কিন্তু সে যখন ফুলের মালা মানে পুজোর জন্য অঞ্জলি দেওয়ার জন্য পুকুরে গিয়েছিল অঞ্জলির সে হাতের আঙুল থেকে এই হাতের আঙুল থেকে আংটিটা খুলে পড়ে যায়। কোথায় খুলে পড়ে যায়? তার নিচে। কোথায়? পুকুরে। এবং সেই পুকুর থেকে খুলে পড়ে যায় এবং তাকে রাজসভায় পাঠানো হয়। রাজসভায় হঠাৎ করে কেউ যদি বলে যে আমি তোমার বউ, তুমি আমাকে বিয়ে করেছো, তুমি কি মেনে নেবে? এইরকম সেই অবস্থাটা হয়েছিল। কার? শকুন্তলাকে রাজসভা থেকে বিতাড়িত করে দিল এবং তাকে মেনে নেয়নি এবং সে কাঁদতে কাঁদতে সে রাজসভা থেকে চলে এলো কোথায়? বনে। হচ্ছে গল্পের কাহিনী। গল্পটা পড়ো, খুব ইন্টারেস্টিং গল্প, একেবারে মানে সেরা। তো আমাদের একটু চলে আসি প্রশ্নে। কি ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কার রচনা কে করেছিলেন? মহাকবি কালিদাস। এবং কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম থেকে। কোথা থেকে? অভিজ্ঞান শকুন্তলম থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? অভিজ্ঞান শকুন্তলম থেকে। দেখো কোথা থেকে? অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া হয়েছে।
তারপরে দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় তর্জমা কে করেন? বাংলায় তর্জমা করেন সত্যনারায়ণ চক্রবর্তী। বাংলায় কে তর্জমা করেন? সত্যনারায়ণ চক্রবর্তী। এই শকুন্তলার পালক পিতার নাম কি? দেখো শকুন্তলার পালক পিতার নাম কি? মহর্ষি কর্ণ। শকুন্তলার পালক পিতার নাম কি? মহর্ষি কর্ণ। তাহলে কি বললাম আমরা? প্রথমে কোথা থেকে না হয়েছে উৎস, বাংলায় কে তর্জমা করেন সেটা পড়লাম, তারপর তার পালক পিতার নাম কি? মহর্ষি কর্ণ। হ্যাঁ, শকুন্তলাকে বিয়ে করে দুষ্মন্ত কোথায় ফিরে যায়? তার রাজধানীতে ফিরে যায়। কোথায় ফিরে যায়? তার রাজধানীতে। কোথায় ফিরে যায়? তার রাজধানীতে ফিরে যায়। কোথায় ফিরে যায়? তার রাজধানীতে ফিরে যায়। তারপর দেখো ধীবর বৃত্তান্ত নাটকে কয়টি এই চরিত্রের সংলাপ পাওয়া যায়? 4টি চরিত্রের সংলাপ পাওয়া যায়। কয়টি চরিত্রের? 4টি চরিত্রের সংলাপ পাওয়া যায়। তাহলে শকুন্তলা ছিলেন কার কন্যা? শকুন্তলা কার কন্যা ছিলেন? অপ্সরার কন্যা ছিলেন। শকুন্তলা কার কন্যা ছিলেন? শকুন্তলা ছিলেন অপ্সরার কন্যা। কার কন্যা ছিলেন? অপ্সরার কন্যা ছিলেন। কার কন্যা ছিলেন? অপ্সরার কন্যা ছিলেন। তারপরে দেখো আংটিটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। আংটিটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। মনে করেছিল কে? সখীরা। আংটিটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। কে মনে করেছিল? সখীরা। দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহের সময় মহর্ষি কর্ণ ছিলেন কোথায়? তীর্থে ছিলেন। কোথায় ছিলেন? তীর্থে ছিলেন। শকুন্তলা স্নানের পর আংটিটি হারিয়ে গিয়েছিল কোথায়? শচী তীর্থে। কোথায়? শচী তীর্থে। যেগুলো পড়াচ্ছি ওগুলো পরীক্ষায় আসবে, ওর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না। এগুলো মন দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? যা পড়াচ্ছি ওগুলো আসবে, এর বাইরে কিন্তু আসবে না। হ্যাঁ, 100% শিওর এর বাইরে প্রশ্ন হবে না। যেগুলো পড়াচ্ছি ওগুলোই আসবে, 100% কমন। দেখে নাও। তারপর দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জানুক কে ছিলেন? জানুক ছিলেন একজন রক্ষী। তাহলে একজন রক্ষীর নাম কি? জানুক। একজন রক্ষীর নাম কি পেলাম আমরা? জানুক। একজন রক্ষীর নাম কি পেলাম? জানুক। ওকে। তারপরে দেখো ধীবর যে আংটিটি পেয়েছিল তাতে কি খোদাই করা ছিল? তাতে কার নাম খোদাই করা ছিল? তাতে রাজার নাম খোদাই করেছিল। কার নাম খোদাই করেছিল? তাতে রাজার নাম খোদাই করেছিল। কার নাম? তাতে রাজার নাম খোদাই করেছিল। কার নাম খোদাই করেছিল? রাজার নাম। তাহলে ধীবর বৃত্তান্ত যে আংটিটি পেয়েছিল কার নাম খোদাই করেছিল? তাতে রাজার নাম খোদাই করেছিল। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে যে জেলেটির বাড়ি কোথায় ছিল? জেলেটির বাড়ি কোথায় ছিল? জেলেটির বাড়ি ছিল কোথায়? শুক্র অবতারে। জেলেটির বাড়ি কোথায় ছিল? শুক্র অবতারে। তাহলে কোথায় বাড়ি ছিল? শুক্র অবতারে। তারপর দেখো দ্বিতীয় রক্ষী ধীবরকে কি বলে সম্বোধন করেছিল? দ্বিতীয় রক্ষী ধীবরকে কি বলে সম্বোধন করেছিল? খুব পরিচিত না শব্দগুলো আমাদের? বাটপার বলে সম্বোধন করেছিল। কি বলে? বাটপার বলে সম্বোধন করেছিল। কি বলে সম্বোধন করেছিল? বাটপার বলে সম্বোধন করেছিল। দেখে নাও। তারপর দেখো তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তাকে? বক্তা হলো রাজচালক। বক্তাকে? রাজচালক বলছে বাহ। কি বলছে? তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তাকে রাজচালক। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবের দয়া পরায়ণ। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়া পরায়ণ হলেও যজ্ঞ পশু বধের সময় নির্দয় হয়ে থাকেন। কে বলেছেন? পুরুষ বলেছেন। কে বলেছেন? পুরুষ বলেছেন। কে বলেছেন? পুরুষ বলেছেন। ওকে। হ্যাঁ। তারপর দেখো এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। কথাটি কে বলেছিল? এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। কে বলেছিল কথাটি? রাজচালক। কথাটি কে বলেছিল? রাজচালক। সে রাজচালক ধীবরকে ছেড়ে দেওয়ার কথা কাকে নির্দেশ করেছিল? সূচককে নির্দেশ করেছিল। কাকে নির্দেশ করেছিল? সূচককে নির্দেশ করেছিল। কাকে নির্দেশ করেছিল? সূচককে নির্দেশ করেছিল। ওকে। তারপর দেখো জেলের হাত বাঁধন কে খুলে দিয়েছিল? জেলের হাত বাঁধন কে? জেলের হাত বাঁধন কে খুলে দিয়েছিল? দ্বিতীয় রক্ষী জেলের হাত বাঁধন খুলে দিয়েছিল। কে? দ্বিতীয় রক্ষী জেলের হাত বাঁধন খুলে দিয়েছিল। তারপর দেখো শকুন্তলার হাতে আংটিটি খুলে পড়ে গিয়েছিল। কখন খুলে পড়ে গিয়েছিল? শচী তীর্থে। শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়।
শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়, শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় তার কি হয়েছিল? অঞ্জলি দেওয়ার সময় হাতের আংটিটি খুলে পড়ে গিয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, এখন থেকে তুমি আমার বন্ধু, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু, কে বলেছিল? রাজচালক। কে এটা বলেছিল? রাজচালক বলেছিল। কে এটা বলেছিল? রাজচালক বলেছিল। কে বলেছিল? রাজচালক। এখন থেকে তুমি আমার বিশিষ্ট বন্ধু, কে বলেছিল? রাজচালক। কে বলেছিল? রাজচালক বলেছিল। কে বলেছিল? রাজচালক বলেছিল। যে প্রশ্নগুলো আমি দিলাম, ঠিক আছে, এই এমসিকিউ যে প্রশ্নগুলো আমি দিলাম সে প্রশ্নগুলোই কিন্তু আসবে। একটু এসিকিউ গুলো দেখে নি। এই প্রশ্নগুলো পরীক্ষা আসবে, এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না। এই প্রশ্নগুলো ভালো করে পড়ো তোমরা। এই ধীবর বৃত্তান্তের জন্য আমাদের 15টা ক্লাস করার দরকার নেই, 5টা ক্লাস করার দরকার নেই, 10টা ক্লাস করার দরকার নেই। একবারে একটা ক্লাসেই সব সমস্যার সমাধান, একটা ক্লাসেই সব সমস্যার সমাধান। ওকে। হুম। দেখো, মহর্ষি কর্ণের আশ্রম কোথায় ছিল? তার পালিত কন্যার নাম কি? ওকে, তাহলে মহর্ষি কর্ণের আশ্রম কোথায় ছিল? তার পালিত কন্যার নাম কি? দেখে নাও একটু প্রশ্নটা। দেখো, আশ্রম কোথায় ছিল? মহর্ষি কর্ণের আশ্রম ছিল মালিনী নদীর তীরে। কোন নদীর তীরে? মালিনী নদীর তীরে। তার পালিত কন্যার নাম কি? শকুন্তলা। সে ঋষি শকুন্তলা। তার পালিত কন্যার নাম কি? শকুন্তলা। মহর্ষি কর্ণের পালিত কন্যার নাম কি? শকুন্তলা। তাহলে সে কার পুত্র ছিল? কার কার পুত্র ছিল? দেখো, সে কার কন্যা ছিল? সরি, কার কন্যা ছিল? সে ঋষি বিশ্বামিত্রের ঐরসজাত অপ্সরা মেনকার কন্যা ছিল। তাহলে অপ্সরা মেনকা, কার? অপ্সরা মেনকা আর বিশ্বামিত্রের কন্যা ছিল কে? এই ঋষি এই শকুন্তলা। ঠিক আছে, কে? বিশ্বামিত্র ও মেনকার কন্যা ছিল কে? ঋষি এই সরি এই শকুন্তলা। ওকে, তথ্যগুলো একটু দেখে নাও। তারপর দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে বাংলায় কে তর্জমা করেছেন? পড়ালাম তোমাদের, সত্যনারায়ণ চক্রবর্তী। তারপর দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন চরিত্রের উল্লেখ পাওয়া যায়? জানুক চরিত্রের। কোন চরিত্রের উল্লেখ পাওয়া যায়? এখানে জানুক চরিত্র, তার কোন কোন চরিত্র পাওয়া যায় সেই চরিত্রগুলো একটু আমরা দেখে নিই। ওকে, হ্যাঁ, কোন চরিত্রগুলি কি? এক হচ্ছে জানক চরিত্র, তারপর সূচক চরিত্র নামে দুই রক্ষী। ওকে, তারপর নগরপাল, রাজচালক আর ধীবর, এই চরিত্রগুলোর উল্লেখ পাওয়া যায়। তাহলে কি পাচ্ছি আমরা? জানুক পাচ্ছি, সূচক পাচ্ছি, নগরপাল পাচ্ছি, রাজচালক পাচ্ছি, ধীবর পাচ্ছি। কটা? দুটো, 1 2 3 4। ওকে, হ্যাঁ, দুই রক্ষী পাচ্ছি, নগরপাল পাচ্ছি, আর কি পাচ্ছি? রাজচালক পাচ্ছি আর ধীবর পাচ্ছি। বুঝতে পারলে? এই চরিত্রগুলো আমরা পাচ্ছি। শকুন্তলাকে শকুন্তলাকে কে কি অভিশাপ দিয়েছিল? দেখো, এবার অভিশাপটা আমরা দেখি। তাহলে ঋষি দুর্বাসা যখন সে তপবনে যাচ্ছিল তখন শকুন্তলা অন্য মনস্ক হয়ে বসেছিলেন। সে দেখি বলছে, অভিশাপ দিলেন, যার চিন্তায় শকুন্তলা মগ্ন সেই ব্যক্তি যেন শকুন্তলাকে ভুলে যাবেন। দেখো কি বলছে, যার চিন্তায় শকুন্তলা মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। তারপর দেখো, শকুন্তলাকে কে প্রতিগৃহে পাঠানোর ব্যবস্থা আয়োজন করেছিলেন? শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করেছিলেন তার পিতা। কে? তার পিতা ছিলেন মহর্ষি কর্ণ। পালক পিতা কে ছিলেন? মহর্ষি কর্ণ। কে ছিলেন? মহর্ষি কর্ণ। মহর্ষি কর্ণ। ওকে, কে ছিলেন? তার পালক পিতা মহর্ষি কর্ণ। তারপরে প্রশ্ন দেখো, প্রিয়ম্বদার অনুরোধে ঋষি দুর্বাসা কি বলেছিলেন? শকুন্তলার সখী প্রিয়ম্বদার অনুরোধে ঋষি দুর্বাসা সাপমুক্ত করে বলেন যে কোনো যদি নিদর্শন দেখাতে পারলে সেই সাপের প্রভাব দূর হবে। তাহলে বলেছিল যে কোনো যদি নিদর্শন দেখাতে পারো তাহলে সেই সাপের কি হবে? সেই সাপের মুক্তি হবে। সেই সাপের কি হবে? সেই সাপের মুক্তি হবে। কোনো নিদর্শন দেখাতে পারলে, কোনো নিদর্শন দেখাতে পারলেই কোনো নিদর্শন দেখাতে পারলেই সেই সাপের কি হবে? মুক্তি হবে বা প্রভাব থেকে দূর হবে। তারপরে প্রশ্ন দেখো,
সেই বৃত্তি নিন্দনীয়, ঘৃণ্য হলেও পরিত্যাগ করা উচিত নয়। এই এই প্রসঙ্গে কোন উপমা ব্যবহার করেছেন? এই প্রসঙ্গে যে উপমাটা ব্যবহার করেছেন সেটা হলো, দেখো, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যাজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। তাহলে দেখো কি বলেছে, যে বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবের হলেও বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও পশু বধের সময়, কি করার সময়? পশু বধের সময়। দেখো, পশু বধের সময় নির্দয় হয়, পশু বধের সময় নির্দয় হয়ে থাকেন। ওকে, আন্ডারস্ট্যান্ড? হুম। তারপর দেখো, সখীরা কোন জিনিসকে ভবিষ্যতে স্মারক চিহ্ন ভেবেছিলেন? সখীরা, দেখো, রাজা অভিজ্ঞান স্বরূপ নিজের নামাঙ্কিত রত্ন খচিত যে আংটিটা শকুন্তলাকে দিয়েছিলেন, যে আংটিটা শকুন্তলাকে দিয়েছিলেন বা দিয়ে যান, সেই আংটিটার কথাই বোঝানো হয়েছে। বুঝতে পারলে? তারপর দেখো, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। কেন? কেন শকুন্তলা অপমানিত হলেন? দেখো, শকুন্তলা রাজসভায় অপমানিত হলেন কেন? ঋষি দুর্বাসার অভিশাপে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারেনি। তারপর দেখো কি বলে, ফলে রাজসভার অপমানিত হলেন গান্ধর্ব মতে বিয়ে করা সত্ত্বেও। কোন মতে? গান্ধর্ব মতে বিয়ে করা সত্ত্বেও দুষ্মন্ত নিজের স্ত্রীকে চিনতে পারেনি। এই চিনতে না পারায় শকুন্তলা অপমানিত বোধ করলেন। তারপর দেখো, চল রে গাট কাটা, তাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? তাকে রাজবাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। হাত থেকে হাত থেকে খুলে পড়ে গেছে। কার হাত থেকে কি খুলে পড়ে গেছিল? দেখো, শচী তীর্থে নামক জলাশয়ে, কি বলছে? শচী তীর্থ নামক জলাশয়ে শচী তীর্থ নামক জলাশয়ে স্নান করার পর শকুন্তলা যখন অঞ্জলি দিচ্ছিলেন, তখন তার হাত থেকে আংটিটি খুলে পড়ে গিয়েছিল। তখন তার হাত থেকে আংটি খুলে পড়ে গিয়েছিল। তারপর দেখো, প্রশ্নটা দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর কিভাবে আংটিটি পেয়েছিল, অথবা ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম, কোথায়, কখন, কে এই আংটিটি দেখতে পেয়েছিল? তাহলে প্রশ্নটা উত্তরটা দেখো কি হবে। ধীবর একদিন একটা রুই মাছ যখন খণ্ড খণ্ড করে, ধীবর একদিন একটা রুই মাছ খণ্ড খণ্ড করে কাটছিল, কি করছিল? কাটছিল। তখন সেই মাছটি পেটের মধ্যে, সেই মাছটির পেটের মধ্যে, কোথায়? সেই মাছটির পেটের মধ্যে, কিসের মধ্যে? পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে আংটিটি পেয়েছিল। মণিমুক্তায় ঝলমলে আংটিটি পেয়েছিল। তারপর দেখো, আজ আমার সংসার চলবে কিভাবে, এ কথা শুনে শ্রোতা কি করলেন? আজ আমার সংসার চলবে কিভাবে, এই কথা শুনে শ্রোতা কি করলেন? ধীবরের এই কথা শুনে শ্রোতা মহারাজের দেওয়া আংটিটি সমমূল্যের অর্থ ধীবরকে দিলেন। কি দিলেন? মানে আজকে যে যে আংটিটা পেলো, এই আংটিটা যতটুকু দাম হতো, যতটুকু মূল্য হতো, সেই মূল্য কিন্তু ধীবরকে দিল কে? রাজা দুষ্মন্ত। জেলে তার পারিতোষের অর্ধেক অর্থ ও কি করতে চেয়েছিল? জেলে তারা ফুলের দাম হিসেবে যে মুক্তি পাওয়ার ধীবরকে প্রাপ্ত পারিতোষিকের অর্ধেক যে অংশ রক্ষীকে দান করতে চেয়েছিল। কাকে দান করতে চেয়েছিল? রক্ষীকে। কাকে দান করতে চেয়েছিল? রক্ষীকে। ওকে, রক্ষীদেরকে দান করতে চেয়েছিল। বুঝতে পারলে? তারপরে প্রশ্ন দেখো, হ্যাঁ, অঞ্জলি কমন করছে যে স্যার, আমরা কি আপনার সাথে মিট করতে পারি? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, তোমরা ভালো রেজাল্ট করো, দিয়ে মিট করবে। ওকে, হ্যাঁ, ভালো রেজাল্ট করো, দিয়ে মিট করবে। হ্যাঁ, আমার, হ্যাঁ, 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 হ্যাঁ। তারপরে বৈশালী কমেন্ট করছে, স্যার, ভ্যালেন্টাইন্স ডে কেমন গেল? ভাই, ভ্যালেন্টাইন্সের সাথে কোনো লেনা দেনা নাই।
ভ্যালেন্টাইন ডে কারা মানে? বাচ্চারা। ওকে, হুম হুম হুম, ওকে। যার কাছে টাকা আছে তার কাছে রোজই ভ্যালেন্টাইন ডে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে। দেখো, হ্যাঁ হ্যাঁ, আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। আপনাদের বলতে কাদের বোঝানো হয়েছে? আপনাদের বলতে নগর রক্ষায় নিযুক্ত রাজচালক তথা তার অনুগামী 2 রক্ষীকে বোঝানো হয়েছে। তারপরে দেখো, তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, কে কার কথা বলেছিল? এখানে দেখো, রাজচালক তা ধীবরকে বলেছিল। তাহলে হুম, এবার দেখো প্রতিটি প্রশ্নের মান 3। এই যে প্রশ্নগুলো আমি বলছি, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। ওকে, যার চিন্তায় সে মগ্ন, যার চিন্তায় সে মগ্ন, সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। বক্তাকে তার এই উক্তির কারণ কি? বক্তা হলেন ঋষি দুর্বাসা। কারণটা কি? কারণটা দেখো, মহর্ষি কর্ণের তপবনে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করে রাজধানীতে ফিরে যান। কোথায় ফিরে যান? রাজধানীতে। এরপরে দীর্ঘ সময় পার হয়ে গেলেও রাজা কোনো দূত আসে না শকুন্তলার খোঁজ নিতে। স্বামীর চিন্তায় শকুন্তলা অন্যমনস্ক হয়ে থাকেন। এই সময় সেখানে আসেন ঋষি দুর্বাসা। কিন্তু শকুন্তলাকে শকুন্তলা আনায় শকুন্তলা অন্যমনস্ক থাকায় দুর্বাসার উপস্থিতি টের পান না। তখন অপমানিত ঋষি দুর্বাসা অভিশাপ দিয়ে এই উদ্ধৃত মন্তব্যটি করেছেন। বুঝতে পারলে? হুম, দেখে নাও, উত্তরটা দেখে নাও। তারপর প্রশ্ন দেখো, শকুন্তলা, তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, শকুন্তলা রাজা দুষ্মন্তের রাজসভায় কেন অপমানিত হয়েছিলেন? অথবা দিয়ে প্রশ্ন, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেখো, যে শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলার এই শকুন্তলাকে অপমানের কারণ কি ছিল? ঠিক আছে, তাহলে মহর্ষি কর্ণের পালিত কন্যা কে ছিলেন? শকুন্তলা। দুষ্মন্ত যখন দুষ্মন্ত যখন দুষ্মন্ত কোথায়? দুষ্মন্ত যখন রাজধানীতে ফিরে যাচ্ছিলেন বা বিদায় নেওয়ার সময় শকুন্তলাকে অভিজ্ঞান স্বরূপ একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। লোকেরা মনে করেন সেই আংটিটি ভবিষ্যতের স্মারক চিহ্ন। কারণ আহ, এর পিছনে আছে দুর্বাসা মুনির অভিশাপ। স্বামী দুষ্মন্তের চিন্তায় বিভোর শকুন্তলা, স্বামী দুষ্মন্তের চিন্তায় বিভোর শকুন্তলা তখন কর্ণের আশ্রমে ঋষি দুর্বাসা কি করেন? আগমন ঘটেন। এই সমস্ত কিছুই সে জানতে পারেনি। অথচ দুর্বাসা ভেবে নিলেন শকুন্তলা অপমান করেছে। নিজের ভাবনায় এবং পরিচালিত হয়েই শকুন্তলাকে অভিশাপ দেন এবং ঋষি মানে সখীদের অনুরোধে ঋষি বলেন, কোনো স্মারক চিহ্ন দেখাতে পারলে বা সেই তার মানে সেই সাপ থেকে তার মুক্তি ঘটবে। কিন্তু সচিত্রে স্নানের সময় শকুন্তলা হাতে আংটিটি খুলে পড়ে যায়। ফলে রাজসভায় শকুন্তলা দুষ্মন্তের সামনে কোনো স্মারক চিহ্ন দেখাতে না পারায় শকুন্তলাকে অপমানিত হতে হয়। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, তা তোর বেশ বুঝে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয়। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি বক্তা কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন? এর ব্যক্তি প্রক্রিয়া কি ছিল? তাহলে দেখো কি বলেছিল। হ্যাঁ, কালিদাসের ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া নাট্যাংশে শ্যালক ধীবরকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছিল। কি মন্তব্যটি করেছিল? যে দেখো তোমরা, যে ধীবরকে পেশায় নিয়ে রাজশালক ব্যঙ্গ করে ধীবরকে তীব্র
নিন্দা করেছিল, ধীবরকে কি করেছিল? তীব্র নিন্দা করেছিল। তারপর দেখো হ্যাঁ, ব্যঙ্গ করলে তীব্র প্রতিবাদ করে, এবং এরকম কথা বললে রাজশালক রাজশালক সে এরকম কথা বললে রাজশালক নিষেধ করে, এবং সে মানুষের বৃত্তি যে মানুষের বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনো তা ত্যাগ করা উচিত নয়। এবং সে বলে বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ হিসেবে সে জানায় স্বভাব এবং উদা আহ, উদা দায় পরবশ হলো যজ্ঞের পশুকে যখন হত্যা করার সময় তখন তার হৃদয় নির্দয় হয়ে যায়। কাদের? ব্রাহ্মণদের। কোনো পেশায় সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয়। তারপরে প্রশ্ন দেখো, একই অনুগ্রহ একই তা অনুগ্রহ বক্তা বক্তা এরকম করার কারণ কি? এরকম মন্তব্যের কারণ কারণ কি? কালিদাসের উদ্ধৃত অংশে, তাহলে এই উক্তিটি কে করেছিল? প্রথম রক্ষী করেছিল। তার মন্তব্যের কারণ কি? সূচক এবং জানুক প্রত্যাশা করেছিল যে, কি প্রত্যাশা করেছিল? যে রাজার কাছে যে আংটিটি ধীবর যাবতীয় বক্তব্য মিথ্যা বলে প্রমাণিত, তা ধীবরকে মৃত্যুদণ্ড দেবে। কিন্তু ধীবর সব কথা সত্য বলে স্বীকৃত পায়। তাই নয়, রাজা তাকে আংটির সমপরিমাণ অর্থ পুরস্কার দেন। এতে রক্ষীরা এই হতাশ হয়ে মন্তব্যটি করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, মুহূর্তের জন্য রাজা বিহ্বল হয়ে চেয়ে রইলেন। কোন সময়ে রাজা এমন বিহ্বল হয়ে বিহ্বল অবস্থায় হয়েছিলেন? দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রাজশালক এবং রক্ষীরা ধীবরকে চোর সাব্যস্ত করে। এরপর রাজশালক পুরো বিষয়টি জানানোর জন্য রাজার কাছে যায়, কিন্তু আংটিটি সম্পর্কে ধীবরের কথা সত্যতা যাচাইয়ের জন্য রাজার কাছে গেলে ধীবর এর কথা বলা সব কথাই সত্য এবং বলে প্রমাণিত হয়। আংটির দিকে তাকিয়ে রাজার প্রিয়জনের কথা মনে পড়ে যায়। ফলে স্বভাবতই গম্ভীর প্রকৃতি হলে তিনি মুহূর্তের মধ্যে বিহ্বল হয়ে যায়। কারণ আমাদের পুরনো যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো যখন আমাদের ভেসে উঠে কোনো কিছু দেখার পর, তখন আমাদের খুব মনে পড়ে। তারপর প্রশ্ন দেখো 5-এর, দেখে নাও, কারা পরস্পরে খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো দিচ্ছে এই প্রশ্নগুলো পড়ো ভালো করে। হ্যাঁ, কারা পরস্পরের বন্ধু হয়েছে? এমন বন্ধুত্বের কারণ কি? ঠিক আছে, এমন বন্ধুত্বের কারণ কি? তারপরে প্রশ্ন দেখো, অথবা দিয়ে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা রাজচালক। হ্যাঁ, রাজচালক। দেখে নাও, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উল্লেখিত উক্তিটির বক্তা হলে রাজচালক ধীবরকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন। রাজচালক ধীবরকে তার প্রিয় বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। বন্ধুত্বের কারণটা এবার দেখি। প্রাথমিকভাবে ধীবরের কাছে এ, রাজার নাম খোদাই করা আংটিটি পেয়ে রাজচালক ধীবরকে চোর বলে চোর সন্দেহ করেছিল এবং তার পেছনে নিয়ে বিদ্রুপ করেছিল, এবং এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এই জাতীয় গোসাপ খাওয়া জেলে বলেছিল, এই জাতীয় কথা বলে। এবং মহারাজ যখন রাজচালককে বলেন যে ধীবর যেটা বলছে সম্পূর্ণ সত্য, তারপরে রাজচালকের মনোভাব পরিবর্তন ঘটে। এবং দেখো, রাজার আংটি সমমূল্য পরিমাণ অর্থ পুরস্কার দিয়ে রাজচালক ধীবরের কাছে পাঠিয়েছিলেন। এইসব ঘটনা রাজচালকের কাছে এইসব ঘটনা রাজচালকের কাছে কি মনে হয়েছিল? মানে সত্যি মনে হয়েছিল, এবং রাজচালক সত্যি মনে করলো, এবং এরপর থেকে সে বলেন যে এরপর তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু। বুঝতে পারলে? দেখো, প্রশ্নটা দেখে নাও, প্রথম প্রশ্নটা তো দেখো। হুম,
হুম। ওকে। হ্যাঁ, তারপরে প্রশ্ন দেখো। হ্যাঁ, তারপরে প্রশ্ন দেখো কি বলছে। হ্যাঁ, প্রশ্ন দেখো। হুম, দেখো। এই তো এই তো আমাদের প্রভু মহারাজ, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এইদিকে আসছেন। আমাদের প্রভু বলতে এখানে কার কথা বলা হয়েছে? মহারাজের হুকুম শেষ পর্যন্ত কিভাবে বক্তা হতাশ করে, বক্তাকে হতাশ করে, তা আলোচনা করো। দেখো, কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে আমাদের প্রভু বলতে দ্বিতীয় রক্ষী নগর রক্ষার দায়িত্বে থাকেছিলেন কে? রাজশালক। ওকে, রাজশালকের কথা বলা হয়েছে। হতাশার কারণ কি? দুইজন রক্ষী আংটি চুরির অপরাধে ধীবরকে যখন ধরে নিয়ে আসছে, রাজার আদেশে তাকে শাস্তি দিয়ে মহা উৎসবের অপেক্ষায় থাকে। রাজশালক রাজার কাছে গিয়ে আংটিটি পাওয়ার ঘটনা বিস্তারিত জানায়। তাই রক্ষীরা ধীবরকে কি বলেছিল? শুকনি দিয়ে খাওয়ানোর কথা বলেছে। কি দিয়ে খাওয়ানোর কথা বলেছিল? শুকনি দিয়ে। দেখো, কি দিয়ে খাওয়ানোর কথা বলেছিল? শুকনি দিয়ে। শুকনি দিয়ে খাওয়ানো হবে না কুকুর দিয়ে খাওয়ানো হবে, সেই নির্দেশ পাওয়ার জন্যই প্রথম এমনকি জামিন চেয়েছিল। ধীবরকে মারার আগে সে যে মালা পরাবে, সে নিজের হাতে গাঁথা মালা পরাবে এবং তাকে তার হাত নিষ্পিস করছে। বুঝতে পারলে? কিন্তু রক্ষীদের অপেক্ষা শেষ পর্যন্ত হতাশ পরিণত হয়। কারণ রাজার কাছে যে ঘুরে এসে রাজশালক জানায় আংটিটি ধীবরকে যা যা বলেছে সত্যি প্রমাণিত হয়েছে। ফলে ফলে রাজা ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। শুধু তাই নয়, মহারাজ খুশি হয়ে প্রমাণ পরিমাণ কি দেয়? অর্থ ধীবরকে দেয়। এবং রাজশালক জানায়। এভাবে মহারাজের হুকুমে তারা দুজন হতাশ হয়েছিল। ওকে, তারপর এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ভালো করে দেখো। ধীবর চরিত্র, কি চরিত্র? প্রশ্ন ঘুরিয়ে আছে। প্রশ্ন দেখো, ধীবর চরিত্র সম্পর্কে যা জানো লিখো। ধীবর চরিত্র। ধীবর চরিত্র। ওকে, বুঝলে? খুব ইম্পর্টেন্ট। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে তার সেই বৃত্তি নিন্দনীয়, ঘৃণ্য হলেও পরিত্যাগ করা উচিত নয়। কে কোন প্রসঙ্গে করেছেন এখানে বক্তা চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা লেখো। কালিদাসের ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশে বন্দি ধীবরের রাজার শালক এবং রক্ষীতা জানিয়েছেন সে জাল, বড়শি ইত্যাদির সাহায্যে মাছ ধরে সংসার চালায়। তখন রাজা আর তার জীবিকা খুব পবিত্র বলে ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকে। এই ব্যঙ্গ বিদ্রুপের পরিপ্রেক্ষিতে পুরুষ চরিত্রটি রাজশালকের উদ্দেশ্যে মানে মন্তব্যটি করেছেন। ওকে, ধীবর তার এই মন্তব্যের মধ্যে দিয়ে প্রবল আত্মসম্মান বোধের পরিচয় দিয়েছেন এবং রাজশালককে তার পেশা হিসেবে কোনো রকম নিন্দার সূচকের কথা বলতে অনুরোধ করে এবং উদাহরণ দিয়েছেন ব্রাহ্মণের উদাহরণ দিয়েছেন এবং ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞের পশু হত্যা করার সময় একেবারে নির্দয় হয়ে থাকেন। ঠিক আছে? তাহলে কোনো চরিত্রে বা কোনো পেশায় ত্রুটিমুক্ত হতে পারে না। সেটা কিছু নেতিবাচক দিক রয়েছে এবং সেই পেশাকে এইভাবে সে নিজের পেশার সাথে মানে অপমানের তাচ্ছিল্য প্রতিবাদ করেছেন কে? ধীবর। তারপরে প্রশ্ন দেখো। প্রশ্ন দেখো,
এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। কে কখন কেন এই মন্তব্যটি করেছেন? এই মন্তব্যটি এর দিক দিয়ে বিশেষ সামাজিক দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। যে প্রশ্ন দিচ্ছে এই প্রশ্নগুলো পড়ো ভালো করে, এই প্রশ্নগুলো পরীক্ষা আসবে, এর বাইরে আসবে না। হুম। হ্যাঁ, কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশের রাজচালক ও রক্ষীদের কাছে ধীবর তার আংটিটি পাওয়ার বৃত্তান্তটি সবিস্তরে জানানোর পর রাজচালক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নটিত উক্তিটি মন্তব্যটি করেছেন। তিনি জানুক নামে রক্ষীটিকে ডেকে বলেন, ধীবরের শরীর থেকে চলছে কাঁচা মাংসের গন্ধ আসছে এবং নিশ্চয় গোসাপ খাওয়া জেলে হবে। এখানে গোসাপ খাওয়া জেলে বলতে অত্যন্ত নিচু জাতের বা নিচু জাতের জেলে সম্প্রদায়কে বোঝানো হয়েছে এবং ধীবরকে এর আগে নানা রকম বিদ্রুপ করা হয়েছে, তার পেশা নিয়ে ব্যঙ্গ করা হয়েছে এবং তেমন ব্যঙ্গ করা হয়েছে। এখানে তেমনই ব্যঙ্গ করার জন্য এই মন্তব্যটি করেছেন। সামাজিক দৃষ্টিভঙ্গির কি পরিচয় পাচ্ছে দেখো, রাজচালক ছিলেন নগর রক্ষায় কাজে নিযুক্ত। সেই দিক থেকে দেখলে তিনি বিশেষ ক্ষমতাবান ও বিত্তশালী, সমাজের উচ্চ শ্রেণী মানুষের প্রতিনিধি। তাই স্বাভাবিকভাবেই দরিদ্র ধীবর তার অবজ্ঞা ও অবিশ্বাসের পাত্র হয়ে ওঠে। রাজচালককে এই মন্তব্যের দ্বারা শুধু ধীবরের পেশা নয়, তার সামাজিক, অর্থনৈতিক ও সম্প্রদায়গত অবস্থান এই সব কিছুর প্রতিবাদী, এই সব কিছুর প্রতি ব্যঙ্গ করা হয়েছে। বর্ণ বিভক্ত সমাজে উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষের প্রতি যে ঘৃণা তা দেখাতো তার কথা এখানে বলা হয়েছে। বুঝতে পারলে? উচ্চ বর্ণের মানুষ কিভাবে নিম্ন বর্ণের মানুষের দিকে ঘৃণা করত, সেই ঘৃণার কথা কিন্তু এখানে বলা হয়েছে। বুঝতে পারলে? তারপরে দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশের ধীবর চরিত্রটা, ওই দেখো একই রকম কম বেশি কাছাকাছি। অথবা এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, ধীবর চরিত্র। ওকে, হ্যাঁ, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। বক্তাকে প্রেক্ষাপটে বক্তার চরিত্রটি আলোচনা করো। কোন প্রেক্ষাপটে? বক্তার চরিত্রটি আলোচনা করো। এখানে কোন চরিত্র বললাম? এখানে ধীবর চরিত্র। এই ধীবর চরিত্র। ওকে, ধীবর চরিত্র। কোন চরিত্র? ধীবর চরিত্র। ধীবর নাট্যাংশে যে চরিত্রটি যেভাবে চিত্রিত হয়েছে এবং নানা বিদ্রুপ হয়েছে, চরিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলতে হয়েছে যে সত্যবাদী, কর্মনিষ্ঠ, মিষ্টভাষী, বিনয়ী, সাংসারিক। কে? এটা ছিল ধীবর। ওকে, হ্যাঁ, সে সত্যবাদী, কর্মনিষ্ঠ, মিষ্টভাষী, বিনয়ী ও সাংসারিক, সৎ মানসিকতা। দেখো, ধীবরের প্রধান বৈশিষ্ট্য তার সততা। ধীবরের প্রধান বৈশিষ্ট্য কি? সততা। তার জীবনবোধ থেকে শুরু করে কর্ম ভাবনায় সব কিছুর মধ্যেই আমরা তার সততার পরিচয় পাই। তাই রক্ষীরা তাকে ওরে বেটা চোর বলে সত্যবাদী ধীবর আগা গোড়াই সত্য কথা বলেছে। ধীবর তার নিজ কর্মের প্রতি নিষ্ঠাবান, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার যে নির্ধারিত কর্ম সম্পন্ন করে, তাই নিজের কাছে বিশেষ জানাতে গিয়ে সে বলে, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। তার জীবিকার প্রতি শ্রদ্ধা এবং যুক্তিবাদী কে ছিলেন? ধীবর। ধীবর তার কাজের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং তার কাজের প্রতি যে রাজচালক নিন্দা কটূক্তি করে, ঠিক আছে, নিন্দা কথা বলে, তার জন্মগত বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত। এই ব্যাপারে সে জানায় যে বেতজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়া পরায়ণ হলেও যজ্ঞের পশুকে হত্যা করার সময়, নিধনের সময় সে নির্দয় হয়ে উঠে। জন্মসূত্রে প্রাপ্ত বৃত্তিকে যে কোনো মানুষকেই শ্রদ্ধাশীল হয়ে মেনে নেওয়া উচিত। ঠিক আছে, এই থেকে বোঝা যায় যে কি আমাদের পেশা যাই হোক না কেন, আমাদের সব পেশার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ মাটির কাজ, কেউ
জুতো সেলাই করছে, কেউ ডক্টর, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, তাই জন্য যে কি কখনোই কারো পেশার প্রতি কি হবে না, হ্যাঁ, নিন্দা করবে না, ঠিক আছে, সব পেশার প্রতি শ্রদ্ধাশীল হবে। এই শ্রদ্ধাশীলতাই হচ্ছে মানুষের আসল ধর্ম, ঠিক আছে, একেবারে দয়াপরায়ণ হবে। আর কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়, সব কাজই একেবারে সমান, কোনো কাজই ছোট নয়, সব কাজ সমান। মিষ্ট ভাষা দেখো, ধীবর একাধিকবার অপমানজনক কথা শুনেও নিজের ভাষা মিষ্টটা হারায়নি। তাই তার বলা আপনারা শান্ত হন, শুনুন মহাশয়, অনুগ্রহ করে শুনুন ইত্যাদি কথার মধ্যে আমরা ধীবরের বিনয়ী স্বভাবের পরিচয় পাওয়া যায়, ওই বিনয়ী স্বভাবের পরিচয় পাই। সাংসারিক ধীবর তার সংসার ধর্মকে সঠিকভাবে পালন করতে সচেষ্ট। রাজার বিচারে সে নির্দোষ প্রমাণ হলেও তাকে বলতে শুনি, আজ আমার সংসার চলবে কিভাবে। এখানে বুঝে নিতে পারি যে ধীবর সংসারের প্রতি তার যে প্রবল দায়বদ্ধতা, সেটা একজন সাংসারিক মানুষই কাছে থাকে। এইভাবে ধীবরের কথা ও অন্যান্য চরিত্রের কথাবার্তা ধীবর চরিত্রের আমরা সন্ধান পাই। ওকে, দেখো এখানে প্রশ্ন হচ্ছে যে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীগণ ও রাজচালকের ভূমিকা আলোচনা করো। দেখো যে কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজচালক ও রক্ষীদের যে বেশ সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রাথমিকভাবে ধীবরের আংটিটি পেয়ে তারা চোর বলে সম্বন্ধ মনে করেছিল, তারপরে যে তাকে যে পিছনে হাত বাঁধার ব্যাপারটা, তারপর দেখো ধীবরকে ধরে নিয়ে আসে কোথায়, রাজসভায়, তারপর দেখো যে তাদের যে ক্ষমতা প্রয়োগ করে এবং ধীবরের প্রতি নিষ্ঠুর এবং কৌতুকের পরিচয় দিয়েছেন তার রক্ষীরা বাটপার, দেখো কি কি শব্দ বলেছে রক্ষীরা তাকে, হ্যাঁ, বাটপার, গাঁট কাটা ইত্যাদি সম্বন্ধ করে। রক্ষীরা ধীবরের পেশা নিয়ে কি করেন, উদ্গ্রীব হয়ে উঠেছিলেন এবং তারপর দেখো তাকে কি বলে, তাকে কখনো কোনো আদেশ দেয় যে শুকুনি, কি বলে, শুকুনি শুকুনি দিয়ে খাওয়ানো হবে না কুকুর দিয়ে খাওয়ানো হবে, এই জাতীয় মন্তব্য করে চরম অবিবেচনা অমানবিকতার পরিচয় পাওয়া যায়। তারপর দেখো রাজচালকের ভূমিকা, এখানে দুই রক্ষীর ভূমিকা আমরা পেলাম। তো রাজচালকের কি ভূমিকা পাচ্ছি, রাজচালক ধীবরের পেছনে অনেক ঠাট্টা করেন এবং ঠাট্টা করার সাথে সাথে সে তার দায়িত্ব প্রাপ্ত রাজচালকের তুলনায় কিছুটা দায়িত্ব বোধ সম্পন্ন হয়ে ওঠেন। তিনি মহারাজের আদেশের জন্য কি অপেক্ষা করতে থাকে এবং ধীবরকে তার কথা বলার সুযোগ দিতে চেয়েছেন এবং রাজার আদেশ অনুযায়ী ধীবরকে মুক্তি দেওয়ার কথা বলেন। তার প্রতি আনুগত্য শুধু তাই নয়, ধীবরের পাওয়া আংটিটি রাজা রাজা কি বলছে, রাজাকে প্রিয়জনের কথা মনে করে দেয় এবং তিনি পরে ধীবরকে কি করেন, একজন বিশিষ্ট প্রিয় বন্ধু বলতে চেয়েছেন। ওকে, হ্যাঁ, দেখে নাও একটু আজকে যে টপিকগুলো, যে টপিকটা পড়লাম ধীবর বৃত্তান্ত, শেষ পর্যন্ত দেখে নিই আমরা। ওকে, আমরা যে টপিকটা পড়লাম এবং তোমাদের সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, কোনো সমস্যা থাকলে ধীবর বৃত্তান্ত দেখে একেবারে একটা ক্লাসেই তোমাদের সবকিছুই প্রশ্ন উত্তর সহ। ওকে, তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।